আমরা বেইজের প্রপার্টি দেখছিলাম। তো তোমাদের হচ্ছে এখানে এমসিকিউর জন্য যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে এই রিয়াকশনগুলো একটু মনে রাখতে হবে। তোমাদের কোশ্চেনে ইউজুয়ালি যেগুলো আসে সেটা হচ্ছে যে ধরো দুইটা রিয়াক্টেন্ট দিয়ে আমি বললাম প্রোডাক্ট কি হবে এটসেট্রা। আচ্ছা, তো এখানে বলা আছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেট, তারপর ধরো ফেরাস নাইট্রেট, এই কম্পাউন্ডগুলোর একটু এই ফর্মুলাগুলো মনে রাখবা যে অ্যালুমিনিয়াম নাইট্রেট কোনটা, তারপর হচ্ছে ফেরাস নাইট্রেট কোনটা, ফেরিক নাইট্রেট কোনটা। দুইটার মধ্যে দেখো একটা ডিফারেন্স আছে, সো এটা একটু আমি বুঝাই বলি। ফেরাস নাইট্রেট যেটা, ফেরাস নাইট্রেটে এফি হচ্ছে Fe2+ হিসেবে থাকে, ঠিক আছে? আর নাইট্রেট হচ্ছে NO3-। তো আমি যদি এই দুইটার মধ্যে একটা কম্পাউন্ড বানাইতে চাই, আমার আয়রন থাকবে একটা, NO3 থাকবে দুইটা, সো এটাকে আমরা বলি ফেরাস নাইট্রেট। ফেরাস নাইট্রেট। আর ফেরিক নাইট্রেটে হচ্ছে Fe3+ থাকে। তো এই দুইটার মধ্যে একটা কম্পাউন্ড বানালে সেটা হবে FeNO3 অ্যান্ড এটা হচ্ছে ফেরিক নাইট্রেট। ওকে, সো এই নামগুলো একটু মনে রাখবা। তারপর হচ্ছে জিঙ্ক নাইট্রেট, জিঙ্কে হচ্ছে জিঙ্ক 2+। তো এগুলো হচ্ছে সব মেটালিক সল্ট। তো বলছে যে ডাইলিউট বেস প্রডিউসেস রিলেটেড মেটালিক হাইড্রক্সাইড। যদি এই সল্ট এইগুলোর সাথে তোমার ডাইলিউট বেস যদি রিয়াক্ট করাও, তখন হচ্ছে রিলেটেড মেটালিক হাইড্রক্সাইডটা প্রডিউস হয়। যেমন তুমি যদি অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে একটা বেস অ্যাড করো তখন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড পাবা। তারপর জিঙ্ক নাইট্রেটের সাথে যদি আরেকটা বেস অ্যাড করো তাহলে তুমি জিঙ্ক হাইড্রক্সাইড পাবা, এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে কিছু রিয়াকশন আছে, যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেট আর সোডিয়াম হাইড্রক্সাইড, এই যে নাইট্রেট সল্টের সাথে এটা, তো যেটা বলা ছিল যে ওর করসপন্ডিং হাইড্রক্সাইডটা প্রডিউস হবে। সো এখানে রিয়াকশনটা কীরকম দেখো, যে অ্যালুমিনিয়াম নাইট্রেট প্লাস অ্যালুমিনিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সো এই দুইটার মধ্যে রিয়াকশন আমি কীভাবে লিখবো, ফার্স্টে অ্যালুমিনিয়াম নাইট্রেট লেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, নাইট্রেট হচ্ছে মাইনাস, সো কম্পাউন্ড হচ্ছে AlNO3 এটার সাথে NaOH। এখন Al3+ যেহেতু, সো এটার সাথে যে OH আসবে সেটাও আসতে হবে 3 বার। সো আমি এখানে NaOH একটা নিলে হবে না, 3টা নিতে হবে, 3NaOH। অ্যান্ড এখান থেকে কী পাওয়া যাবে, AlOH3 প্লাস 3NaNO3, 3 nano3, ঠিক আছে? সো এইখান থেকে আমরা অ্যালুমিনিয়াম নাইট্রেট আর সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশন করে পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। এটার প্রেসিপিটেশন হয়, দ্যাট ইজ এটা সলিড হয়ে নিচে পড়ে যায়, আর সোডিয়াম নাইট্রেট সল্ট। ওকে, তো এইখানে ওরা আবার বোথ সাইডে আরও 2 দিয়ে মাল্টিপ্লাই করে রাখছে, এটা তোমার উপর। তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড আর ফেরাস নাইট্রেট। তো ফেরাস নাইট্রেটের সাথে রিয়াকশন একদম সেম। এইখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে এদের কালার। অ্যালুমিনিয়াম OH3 এই যে কালারটা, এটা হচ্ছে হোয়াইট কালারের, ঠিক আছে, হোয়াইট প্রেসিপিটেশন। তারপর এই ফেরাস নাইট্রেটের FeOH2 ফেরাস হাইড্রক্সাইড, এইটার কালার হচ্ছে গ্রিন প্রেসিপিটেশন, এই যে গ্রিন প্রেসিপিটেশন, ঠিক আছে? আর ফেরিক নাইট্রেটের রিয়াকশনে যেটা প্রডিউস হয় FeOH3, এটা হচ্ছে ব্রাউন, রেডিশ ব্রাউন বা ডার্ক ব্রাউন আর কি। সেই কালারগুলো মনে রাখবা। আর রিয়াকশনগুলো অ্যাকচুয়ালি সবগুলো সেম, জাস্ট ওই নাইট্রেট সল্ট বেস, ওইটার হাইড্রক্সাইড আর হচ্ছে NaNO3। আর এরপর ওই কপারেরটাও আছে একইভাবে, কপার নাইট্রেটের কালারটা হচ্ছে লাইট ব্লু, কারণ এটা হচ্ছে যে ব্লু ভিট্রিয়ল বানাইতে ইউজ হয়, CuOH2, সো এটার কালার হচ্ছে লাইট ব্লু। আর এই দুটো রিয়াকশনে প্রডিউস হয় হচ্ছে সিম্পলি এই দুটো, মানে তোমাকে যদি রিয়াকশনটা লিখতে দেওয়া হয় তুমি এভাবে লিখবা যে কপার নাইট্রেট সল্ট, কপার হচ্ছে 2+, সো এটার সাথে নাইট্রেট সল্ট দিলে এটা 2টা নিব আমি, কপার নাইট্রেট প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড নিব 2টা, তাহলে এখান থেকে CuOH2 প্লাস 2 nano3। ওকে, সবাই একটু আরেকবার কানেক্ট হই, আমাদের মিটিংয়ের টাইম শেষ।
আচ্ছা, এর পরের রিয়াকশন দেখো, জিঙ্ক নাইট্রেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রিয়াকশন। সো জিঙ্ক নাইট্রেট হচ্ছে, জিঙ্ক হচ্ছে 2+, সো এটা হচ্ছে এরকম জিঙ্ক নাইট্রেট, আর সোডিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক 2+, তাই এইটাও আমি দুইটা নিব। দেন রিয়াকশন হবে এরকম, জিঙ্ক OH2, এটার প্রেসিপিটেশন হোয়াইট, প্লাস হচ্ছে 2NaNO3। সো এই রিয়াকশনগুলো আর কালারগুলো ইম্পর্টেন্ট, প্রেসিপিটেশনের কালার। এখানে বইতে একটা জিনিস ভুল আছে, দেখো এখানে এটা জিঙ্ক হবে, ঠিক আছে, জিঙ্ক OH2 হবে। আচ্ছা আচ্ছা, এরপর আছে হচ্ছে একটা অ্যালকালাইয়ের সাথে যদি আমি অ্যামোনিয়াম সল্ট রিয়াক্ট করাই তখন কি পাবো। যেমন অ্যামোনিয়াম সল্ট হচ্ছে NH3 হচ্ছে অ্যামোনিয়া, তো ওইটার যে কোনো একটা সল্ট হচ্ছে সে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো তুমি যখন তার সাথে কোনো একটা বেস রিয়াক্ট করাবা, ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস তো প্রডিউস হবেই, আর এছাড়া আরও যা যা প্রডিউস করা যায় সেগুলো আমরা লিখব। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হবে। সো আমাদের অ্যামোনিয়া গ্যাস হচ্ছে NH3। এটা অ্যামোনিয়া গ্যাস, এটা নিজেই একটা বেস বা অ্যালকালাইন। এটার সাথে তুমি যদি এটার কোনো একটা সল্ট যদি তুমি নাও, যেমন NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, আবার ধরো আরেকটা সল্ট হইতে পারে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর ধরো আরেকটা সল্ট হইতে পারে NH4 2CO3 অ্যামোনিয়াম কার্বনেট, ঠিক আছে। এরকম অ্যাকচুয়ালি যে কোনো অ্যামোনিয়াম সল্ট দিয়ে আমাদের বলতে পারে। তখন এই অ্যামোনিয়াম সল্টগুলোর সাথে যদি আমি কোনো একটা বেসকে রিয়াক্ট করাই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন এখান থেকে তুমি আগে দেখবা যে এখান থেকে NH3 বের করে নেওয়ার পর কি কি থাকে। সো এখান থেকে NH3 বের করো, বাকি থাকে হচ্ছে একটা H, একটা Cl, একটা Na, একটা OH। সো এই দুইটার মধ্যে রিয়াকশন করলে তো NaCl আর H2O পাবো। সো এইভাবে তুমি এটা লিখতে পারো। মানে তুমি এইভাবে চিন্তা করবা যে আসলে এই যে NH4টা সেইটা কিভাবে প্রডিউস হয়েছে। সে প্রডিউস হয়েছে একটা অ্যামোনিয়ার সাথে যখন একটা HCl রিয়াক্ট করছিল তখন। তো তুমি ওইভাবে চিন্তা করবা যে আমি যদি এখন অ্যামোনিয়াটা বের করে নেই, এখান থেকে HCl আর অ্যাসিড আর বেস রিয়াক্ট করে হচ্ছে সল্ট আর ওয়াটার। আচ্ছা, দেন এখানে আরও কয়েকটা আছে, NH4Cl প্লাস KOH, NH4Cl প্লাস KOH, এটাও সেম। তোমার এখান থেকে NH3 তো প্রডিউস হবেই, আর বাকি হচ্ছে KCl প্লাস H2। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন একটা জিনিস দেখো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেহেতু মানে এখানে ক্যালসিয়াম 2+, আবার OH-ও দুইটা আছে, সো এইটাও তোমার অ্যাকচুয়ালি দুইটা নেওয়া উচিত। সো এখান থেকে তোমার আসবে দুইটা NH3, দুইটা ওয়াটার, আর একটা ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, সো মানে এটা হচ্ছে একটা NH4Cl এর মধ্যে থাকে একটা NH3, একটা HCl। তো দুইটার মধ্যে থাকবে দুইটা NH3, দুইটা HCl। তো দুইটা NH3 লিখলাম, আর দুইটা HCl আর একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মিলে ক্যালসিয়াম ক্লোরাইড আর 2H2O প্রডিউস করবে। অ্যান্ড এর পরেরটাও সেম, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড ক্যালসিয়াম অক্সাইড। এখানে এটা 2 হবে কারণ ক্যালসিয়াম হচ্ছে +2। সো এখন এখান থেকে কি লেখা যায়, 2NH3 প্লাস CaCl2 প্লাস H2O। সো এটা হচ্ছে পরের রিঅ্যাকশনটা। আচ্ছা, তো এখন আছে এখানে রোল অফ ওয়াটার ইন দ্য কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালকালাই। তো এই ওয়াটারের উপর বেস করে মানে আমাদের একটা সলিড স্টেটে থাকা কোনো একটা অ্যালকালাই সে হচ্ছে ডিজলভড হয় পজিটিভ আয়নে আর নেগেটিভ আয়নে, যেখানে নেগেটিভ আয়নটাই হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। এটাই হচ্ছে একটা অ্যালকালাইয়ের মেইন প্রপার্টি। আমরা জানি যে তার ডেফিনেশনই হচ্ছে এই OH- এর উপর বেস করে। আচ্ছা, তো এখন একটা বেস যদি এরকম ওয়াটার ডিজলভ করার পর পুরোপুরি এরকম ডিসোসিয়েটেড হয়, তখন আমরা ওইটাকে বলি স্ট্রং বেস। যেমন এই দুইটা হচ্ছে স্ট্রং বেস, দুইটা হচ্ছে স্ট্রং বেস। আর যদি তোমার পার্শিয়ালি ডিজলভ হয়, পার্শিয়ালি ডিসোসিয়েটেড হয়, তখন আমরা সেগুলোকে বলি উইক অ্যালকালাই বা উইক বেস। ওকে, সো এখন উইক কয়েকটা নাম যদি বলি, যেমন NH3, তারপর হচ্ছে NH4OH,
তারপর PH3, PH4OH, এগুলো সব হচ্ছে উইক বেস, উইক অ্যালকালাইন। আর স্ট্রং হচ্ছে তোমার গ্রুপ 1 আর গ্রুপ 2তে যেই মেটালগুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এটসেট্রা, ওইগুলো ইউজ করে যে বেসগুলো তুমি বানাইতে পারো। ধরো এইগুলোর কোনো একটা মেটাল হচ্ছে M, তাহলে ওইটার সাথে তুমি একটা OH, একটা বা দুইটা OH লাগানোর পর যে অ্যালকালাইগুলো আসে সেগুলো হচ্ছে স্ট্রং অ্যালকালাই। আচ্ছা, এরপর আছে এখানে করোসিভ প্রপার্টি, যে কনসেন্ট্রেটেড অ্যাসিড আর অ্যালকালাই এগুলো হচ্ছে স্কিন দিয়ে টাচ করা উচিত না, কারণ এগুলো খুবই হাইলি করোসিভ। সো ওইগুলোর ব্যাপারে বলা আছে। আচ্ছা, এরপর হচ্ছে পিএইচ এর আইডিয়া। আমরা পিএইচ এর আইডিয়া অলরেডি দেখে আসছি। এখন আমি তোমাদের পিএইচ এর কয়েকটা ভ্যারিয়েশন দেখাবো, আর কি কি দিয়ে পিএইচ মেজার করা যায় ওইটার লিস্ট লিখে দিব। কয়েকটা ইম্পর্টেন্ট পিএইচ আছে, ওইগুলো একটু মনে রাখতে হবে। আর নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা। সো পিএইচ এর আইডিয়া আমি এর আগে একটা ক্লাসে দেখে আসছিলাম, যে তুমি একটা অ্যাসিডের পিএইচ কীভাবে বের করবা। তো সাপোজ তোমাকে আমি বললাম 0.02 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তো এটার এই সলিউশনটার পিএইচ কত সেটা তুমি খুব ইজিলি বের করতে পারবা। যে HCl যখন ডিসোসিয়েটেড হয়, সে একটা H প্লাস একটা Cl মাইনাস প্রডিউস করে। সো আমি যদি 1 মোলার HCl নেই, তাহলে 1 মোলার H প্লাস পাবো। তো আমি যদি 0.02 মোলার HCl নেই, তাহলে আমি 0.02 মোলার H প্লাস পাবো। সো আমার এখানে পিএইচ বের করার জন্য শুধু দেখতে হয় আমার সলিউশনে কত মোলার H প্লাস আছে, মানে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ H প্লাস। সো এখানে মাইনাস লগ H প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে 0.02, তো সেটা এখানে বসাবো, যা ভ্যালু আসে তাই। আচ্ছা, তো এটা গেল একটা অ্যাসিডের জন্য। যদি আমি এখন 0.02 মোলার সালফিউরিক অ্যাসিডের কথা বলতাম, তখন তোমার এখানে এই কনসেন্ট্রেশনটা আর আমরা লিখতাম না, তখন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখতাম। কেন? কারণ একটা সালফিউরিক অ্যাসিড ডিজলভড হয়ে দুইটা H প্লাস আর একটা সালফেট আয়ন ফর্ম করে। সো তুমি যদি একটা সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে তুমি দুইটা H প্লাস পাবা। তুমি যদি 1 মোল সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে তুমি 2 মোল H প্লাস পাবা। তুমি যদি 1 মোলার সালফিউরিক অ্যাসিড নাও, তাহলে তুমি 2 মোলার H প্লাস পাবা। ঠিক আছে? সো পিএইচ কত? মাইনাস লগ, সো এখানে যদি তুমি 0.02 নাও, এখানে হবে 2 ইন্টু 0.02। সো মাইনাস লগ অফ 2 ইন্টু 0.02, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। মাইনাস লগ 2 ইন্টু 0.02, 1.397। আচ্ছা, এরপর ধরো H3PO4 হলে কি করতে হবে বুঝতেই পারতেছো, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন 0.1 মোলার H3PO4 মানে হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 3 ইন্টু 0.1। আচ্ছা, এখন আসি, যদি মাল্টিপল অ্যাসিড দেওয়া থাকে তখন কি করব। যেমন ধরো আমি বললাম এইখানে একটা কন্টেইনারের মধ্যে আমার এখানে 0.2 মোলার HCl আছে, 0.01 মোলার H2SO4 আছে, আর 0.2 মোলার HNO3 আছে। তো এখন আমি যদি তিনটা কন্টেইনারকে একটার মধ্যে মিক্স করি, মানে আমি ধরো তিনটাকেই ঢেলে একটার মধ্যে আনলাম, তো তখন পিএইচ কত হবে? তো পিএইচ এর ফর্মুলা তো চেঞ্জ হবে না, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H প্লাস। বাট এখন বের করতে হবে H প্লাসের কনসেন্ট্রেশন এখানে কত। তো তুমি একটু চিন্তা করে দেখো, 0.2 মোলার HCl সলিউশন থেকে 0.2 মোলার H প্লাসই আসতেছে, 0.01 মোলার H2SO4 থেকে 2 ইন্টু 0.01 মোলার H প্লাস আসতেছে, কারণ এটা দুইটা করে হাইড্রোজেন দেয়। আবার HNO3 একটাই হাইড্রোজেন দেয়, সো ও অ্যাকচুয়ালি 0.2 মোলার H প্লাস সাপ্লাই দিচ্ছে। সো আমার টোটাল H প্লাস কত হইল যদি সবাইকে মিক্স করি, তিনটার সাম। তো এখানে হচ্ছে মাইনাস লগ 0.2 প্লাস 2 ইন্টু 0.01 প্লাস 0.2। সো এইটা হবে আমার অ্যান্সার। সো মাল্টিপল অ্যাসিড থাকলে সবার জন্য আলাদা আলাদাভাবে H প্লাস বের করবা, দেন সেই H প্লাসগুলোকে অ্যাড করবা, তারপর মাইনাস লগ নিবা। ওকে, সো এটা হচ্ছে পিএইচ এর আইডিয়া। অ্যান্ড পিএইচ মেজার করার অ্যাকচুয়ালি কিছু
ওয়ে আছে, তো এখানে আমরা একটু শর্টলি যাই। যেমন এটা হচ্ছে পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা হচ্ছে একটা লিটমাস পেপারের মতো, তুমি চিন্তা করতে পারো যে একদম নিউট্রাল যখন থাকে তখন লিটমাস পেপারটার কালার হয় হচ্ছে গ্রিন, আর তুমি যদি একটা ব্লু লিটমাসকে তোমার অ্যাসিডের উপর রাখো তখন সেটা হয় রেড। সের জন্য এই সাইডটা হচ্ছে একদম পিএইচ এর ভ্যালু মিনিমাম 0, আর এই সাইডটা হচ্ছে পিএইচ এর ভ্যালু ম্যাক্সিমাম, দ্যাট ইজ এটা একদমই অ্যাসিডিক না, এটা হচ্ছে পুরোপুরি অ্যালকালাইন। সো এখানে পিএইচ এর ভ্যালু হচ্ছে 14। আর দেখো এই যে ব্লু লিটমাস মানে রেড লিটমাস হচ্ছে বেইজের সলিউশনে ব্লু হয়ে যায়, সো এটাই এখানে আছে। সো এটাকে আমরা বলি পিএইচ স্কেল, যেখানে 0 থেকে 14 পর্যন্ত ভ্যালুগুলো, নিউট্রাল হচ্ছে 7, আর এটাকে গ্রিন কালার দিয়ে দেখাই। যত অ্যাসিডিক আমরা লেফটে যাব অ্যান্ড রেডের বিভিন্ন শেডগুলো পাবো, আর যত আমরা বেইজের দিকে যাব 14-এর দিকে যাব তত ব্লুর শেডগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন পিএইচ এর এখানে একটা কথা বলা আছে যে পিএইচ এর ভ্যালু অ্যাকচুয়ালি যে কোনো কিছুই হইতে পারে। আমি এইচ প্লাসের কনসেন্ট্রেশন যাই দিই, এটা যে 0 থেকে 14-এর মধ্যেই থাকবে এরকম কোনো কথা নেই। বাট কেমিস্ট্রিতে আমরা খুব ছোট কনসেন্ট্রেশনের সলিউশন নিয়ে কাজ করি, এর জন্য আমরা পিএইচটা 0 থেকে 14-এর মধ্যেই ডিফাইন করছি, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে ওইটা লেখা আছে। এখন পিএইচ বের করার জন্য কিছু ওয়ে আছে, যেমন ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটরগুলো হচ্ছে এরকম যে তোমার কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে, যেমন ফেনোলফথেলিন, বানান ঠিক আছে আই গেস, তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ, তারপর হচ্ছে মিথাইল রেড, এটা একটু মনে রাখবা। ফেনোলফথেলিন, তারপর হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, তারপর আরও আছে হচ্ছে আচ্ছা এই তিনটে আপাতত রাখি, বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। তো এইগুলো হচ্ছে কিছু ইউনিভার্সাল ইন্ডিকেটর যেগুলো ইউজ করে আমি বের করতে পারবো যে একটা কম্পাউন্ড সেটা কি অ্যাসিডিক নাকি বেসিক। এগুলো হচ্ছে কিছু কম্পাউন্ড যেগুলো হচ্ছে মানে, যেমন একটা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা টেস্ট টিউবের মধ্যে কোনো একটা সলিউশন আছে, এরকম একটা টেস্ট টিউব, সেটার মধ্যে একটা সলিউশন আছে, এখন তুমি জানো না এটা কি অ্যাসিড নাকি বেস নাকি নিউট্রাল। তো তুমি যেটা করবা, হালকা এক ফোঁটা ফেনোলফথেলিন এটার ভিতরে দিয়ে দিবা, ঠিক আছে? হালকা এক ফোঁটা ফেনোলফথেলিন দিবা। যদি ওই পুরা ইয়াটা পিঙ্ক হয়ে যায় তখন তুমি বুঝবা যে এটা নিউট্রাল। যদি ওই পুরাটা অরেঞ্জ থাকে তাহলে তুমি বুঝবা এটা অ্যাসিড। এরকম মানে বিভিন্ন কালারের ব্যাপার স্যাপার আছে, তো আমাদের কালারগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মনে রাখতে হবে যে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলতে একটা জিনিস আছে যেগুলো হচ্ছে তোমার পিএইচ বের করার জন্য ইউজ করা যায়। আর এখানে যে লেখা আছে ইউনিভার্সাল ইন্ডিকেটর ইজ দ্য মিক্সচার অফ ভেরিয়াস অ্যাসিড অ্যান্ড বেস ইন্ডিকেটরস। ওকে, মানে কিছু টাইপের অ্যাসিড আর ইন্ডিকেট বেস মিলায়ে এইগুলো হচ্ছে বানানো হয়। সো এগুলোর মধ্যে সবচেয়ে কমন তিনটা হচ্ছে ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। ওইগুলো এক একটা এক এক ধরনের কালার শো করে তোমাকে ইন্ডিকেট করবে যে এটা কি অ্যাসিড নাকি বেস। আচ্ছা, পিএইচ পেপার আরেকটা জিনিস, পিএইচ পেপার হচ্ছে বেসিক্যালি লিটমাস পেপারের মতোই, জাস্ট একটু ডিফারেন্ট আর কি। আর পিএইচ মিটার হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস। তো পিএইচ মিটারে হচ্ছে এরকম ইলেকট্রোড লাগানো থাকে, তো ওই ইলেকট্রোড ইউজ করে তুমি কোনো একটা সলিউশনের পিএইচ মাপতে পারবে ইলেকট্রিক্যালি। অ্যান্ড এটার একটা এরকম পিএইচ মিটার বের করার একটা ফর্মুলা আছে যে ই সেল ইজ ইকুয়াল টু ই সেল ইজ ইকুয়াল টু হচ্ছে -RT/NF লন H প্লাস। তো এখান থেকে আমরা তো জানি লগ H প্লাস হচ্ছে পিএইচ, তো এরকম একটা ফর্মুলা আছে যে এইখানে একটা 2.303, এটা হচ্ছে লগ, তো পিএইচ ইজ ইকুয়াল টু 2.303 NF/RT। একটা ফর্মুলা আছে যে এই মেশিনটা এই ফর্মুলা ইউজ করে পিএইচ মাপে, যেখানে এন হচ্ছে তোমার ওই সলিউশনে তুমি মানে এখানে কয়টা ইলেকট্রনের ইয়া হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে, এফ হচ্ছে একটা কনস্ট্যান্ট 96500, আর টি হচ্ছে টেম্পারেচার। এটা ইউজ করে ও বের করে যে পিএইচটা কত। ওকে, সো একটা মেশিন আছে এরকম যেটার নাম হচ্ছে পিএইচ মিটার।
আর লিটমাস পেপার তো সবচেয়ে কমন আর সবচেয়ে ইনঅ্যাকুরেট, কারণ লিটমাস পেপার দিয়ে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট পিএইচ এর ভ্যালুটা তুমি জানতে পারবে না। পিএইচ পেপার হচ্ছে অ্যাকচুয়ালি লিটমাস পেপারের মতোই, বাট ওইটা অনেক লম্বা আর ওইটার গায়ে হচ্ছে এরকম দাগ কাটা। সো তুমি ওই কালার চেঞ্জ দেখে বুঝতে পারবা যে এটার পিএইচটা কত, ঠিক আছে? এই যে এখানে পিএইচ পেপার দেওয়া আছে, সো এখানে তুমি এইটাকে একটা সলিউশনে দিয়ে দেখবা যে এটার কালার কি হয়, দেন তুমি ওই শেডের সাথে ম্যাচ করবা যে কোন শেডের সাথে এটা ম্যাচ করতেছে। আচ্ছা, তো এখানে আছে ইম্পর্টেন্স অফ পিএইচ। পিএইচ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ পিএইচ ইউজ করে আমরা বুঝি যে কোনো একটা সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক। সো অ্যাগ্রিকালচারে পিএইচের অনেক ইম্পর্টেন্স, কারণ তোমার সয়েলের যদি একটা প্রপার পিএইচ মেনটেন না হয় 6 to 8, তখন তুমি ওই সয়েলে কোনো কিছু গ্রো করতে পারবে না। এখন তোমার সয়েল যদি খুব বেশি অ্যাসিডিক হয়ে যায় তখনও কিছু গ্রো করতে পারবে না, আবার খুব বেশি বেসিক যদি হয়ে যায় তখনও তুমি কিছু গ্রো করতে পারবে না। সো যখন কোনো একটা সয়েল খুব বেশি অ্যাসিডিক হয়, কখন হয়, ধরো অ্যাসিড রেইন যদি হয়, তখন একটা সয়েল খুবই অ্যাসিডিক হয়ে যায়। তো তখন আমি ওইটাকে বেসিক করতে পারি কিভাবে? আমরা ওইখানে ক্যালসিয়াম অক্সাইড বা লাইম ইউজ করতে পারি। অনেক সময় দেখবা মাঠে চুন ছিটাই দিচ্ছে, তো ওইটা ইউজ করে হচ্ছে ওই সয়েলের পিএইচ ঠিক করার জন্য। আবার ধরো এটা হচ্ছে তুমি যদি পিএইচকে বাড়াতে চাও, ধরো তোমার পিএইচ অনেক কমে গেছে, তখন তুমি পিএইচ বাড়াবা, দ্যাট ইজ সয়েলটাকে একটু বেসিক করবা বা নিউট্রাল করবা, তখন তুমি ক্যালসিয়াম অক্সাইড বেসটা ইউজ করবে। আবার ধরো তোমার সয়েলের বেসিক প্রপার্টি অনেক বেশি, দ্যাট ইজ পিএইচ লেভেল অনেক বেশি, তখন তুমি এখানে অ্যামোনিয়াম সালফেট, এইগুলো হচ্ছে অ্যাসিডিক সল্ট, তারপর অ্যামোনিয়াম ফসফেট, এটা আরেকটা অ্যাসিডিক সল্ট, এইসব ফার্টিলাইজার ইউজ করবা যাতে পিএইচটা আবার কমে আসে। ওকে, আচ্ছা, তো এখন এই যে আমি কীভাবে বুঝতেছি এগুলো অ্যাসিডিক সল্ট, তো এটা একটু পরে আমরা ডিসকাস করবো। আর এই চারটা পড়বা যে স্টোমাক, হিউম্যান স্কিন, ইউরিন, ব্লাড, প্যানক্রিয়াটিক জুস, এইগুলোর পিএইচ কত। স্টোমাক হচ্ছে খুবই অ্যাসিডিক, কারণ স্টোমাকে অল দ্য টাইম HCl সিক্রেশন হয়। বলা হয় যে তোমার স্টোমাক যেই পরিমাণ অ্যাসিড সিক্রেশন করে, ওইটা যদি তুমি তোমার হাত দিয়ে টাচ করতে পারো তাহলে তোমার হাত গলে যাবে। মানে তোমার স্টোমাকের ভিতরে এত হার্শ আর এত অ্যাসিডিক একটা সিচুয়েশন থাকে। তো কথা হচ্ছে আমাদের পেট তাহলে গলে যাচ্ছে না কেন? কারণ আমাদের স্টোমাকের যে ওয়ালটা ওইটা খুবই তোমার ঠিক, দ্যাটস ওয়াই ওই অ্যাসিডটা ওই ওয়ালটার কিছু করতে পারে না। আদারওয়াইজ তুমি যদি ওই ওই অ্যামাউন্টের হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হাত দিয়ে ধরো, তোমার হাত গলে যাবে। ওকে, আচ্ছা, দেন হিউম্যান স্কিনের পিএইচ, ইউরিনের পিএইচ, ব্লাডেরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি কোশ্চেনে আসে, ব্লাডের পিএইচ কত, আর প্যানক্রিয়াটিক জুস 8.1, সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর কসমেটিক্সের বিভিন্ন জিনিসপত্রতেও এই পিএইচের ইম্পর্টেন্স আছে, যেমন স্কিনের যে পিএইচটা 4.8 থেকে 5.5, সো স্কিনের উপর যেসব কসমেটিক্স ইউজ করা হয় সেইগুলো যদি ওই পিএইচ লেভেলে না হয়ে ধরো উল্টাপাল্টা পিএইচ লেভেলে হয়, তখন স্কিনের খুব ড্যামেজ হয়ে যেতে পারে। সো এর জন্য এই পিএইচ লেভেলটা মেনটেন করা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, দেন এবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। আচ্ছা, নিউট্রালাইজেশন রিয়াকশন অ্যাকচুয়ালি কি? নিউট্রালাইজ করা মানে হচ্ছে ধরো একজন আরেকজন, মানে একটা খুব পাওয়ারফুল জিনিস আরেকটা জিনিসকে তোমার ব্যালেন্স করে ফেলবে আর কি। তো নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে একটা অ্যাসিড আর একটা বেজের মধ্যে হয়, এটা হচ্ছে অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন পড়তেছি। আরেক ধরনের নিউট্রালাইজেশন আছে যেটা হচ্ছে একটা অক্সিডেন্ট আর একটা রিডিউসারের মধ্যে হয়, বাট সেটা আমাদের সিলেবাসে এখন আর নাই, তো আমরা ওইটা নিয়ে ডিসকাস করব না। আমরা মেইনলি অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন করব, অ্যাসিড বেজ নিউট্রালাইজেশন। তো রিয়াকশনটা কি হয়? অ্যাসিড সে হচ্ছে অ্যাসিডিক, বেস সে হচ্ছে বেসিক, এই দুইজন রিয়াকশন করে নিউট্রাল সল্ট আর ওয়াটার ফর্ম করে। তো এখন কোনো অ্যাসিড আর বেস রিয়াকশন করাইলে কি সবসময় তোমার এটা নিউট্রালাইজড হবে? তো সেটার জন্য আমাদের দেখতে হবে ওদের অ্যামাউন্ট কীরকম। যদি ওরা প্রপার রেশিওতে রিয়াকশন করে তখন এটা নিউট্রালাইজড হবে। যেমন ধরো আমি এখানে 100 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, এইটার সাথে আমি 100 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করলাম, তাহলে আমি এক্স্যাক্টলি এখানে NaCl আর H2O পাবো, আর কোনো কিছু পাবো না, ঠিক আছে? বাট কারণ এখানে দেখো দুইজনের ভলিউম সেম, কনসেন্ট্রেশনও সেম।
বাট আমি যদি এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা 200 নিতাম তখন কি হইতো বলো তো? যে আমি যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নিতাম 200 আর সোডিয়াম হাইড্রোক্সাইড আগের মতোই 100, কনসেন্ট্রেশন স্টিল সেম, তখন কি হইতো? এটা এইগুলো প্রডিউস হতো নাকি এক্সট্রা কিছু থাকতো? তখন কিন্তু দেখো এইখান থেকে অনলি 100 মিলিলিটার হচ্ছে আমার নিউট্রালাইজেশনে ইউজ হতো, বাকি 100 মিলিলিটার HCl কিন্তু এখানে থেকে যেত। সো ওভারঅল এটা কিন্তু নিউট্রালাইজড তখন হয়নি। আচ্ছা, সো এই নিউট্রালাইজেশনের একটা থিওরি আছে, আমরা ওইটা পড়ব যে কিভাবে আমরা বের করতে পারি যে একটা রিঅ্যাকশন নিউট্রালাইজড হয়েছে কিনা। সো নিউট্রালাইজ হওয়ার থিওরি হচ্ছে যে ভলিউম অফ অ্যাসিড টাইমস কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ডিভাইডেড বাই ভলিউম অফ বেস টাইমস কনসেন্ট্রেশন অফ বেস ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ অ্যাসিড ডিভাইডেড বাই মোল নাম্বার অফ বেস। এটা হবে, তাহলে একটা রিঅ্যাকশন তোমার নিউট্রালাইজড হয়। ঠিক আছে, যেমন আমরা একটু টেস্ট করে দেখতে পারি। আচ্ছা, আর একটু ইজিলি লিখি, এটা হয়তো একটু টাফ লাগতেছে, এটাকে এইভাবে লেখো, জাস্ট একটু মাল্টিপ্লাই করে লেখো। যদি এই দুইটা ইকুয়াল ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে এই যে রিঅ্যাকশনটা এটা নিউট্রালাইজড। সো ধরো এখানে এটা হচ্ছে 100 মিলিলিটার HCl, 100 মিলিলিটার 0.1 মোলার HCl, আর 35 মিলিলিটার 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমি জিজ্ঞেস করলাম এই দুইটা মিক্স করলে আমি কি পাবো? নিউট্রাল কিছু পাবো, নাকি অ্যাসিডিক কিছু পাবো, নাকি বেসিক কিছু পাবো? সো আমার যেটা করতে হবে এই টার্মগুলো বের করতে হবে। সো অ্যাসিডের জন্য, আর এখানে কি রিয়াকশন হয় আগে ওইটা লেখো। রিয়াকশন হয় হচ্ছে HCl প্লাস NaOH, এখান থেকে প্রডিউস হয় NaCl প্লাস H2। সো তুমি এখানে বের করো যে অ্যাসিডের ভলিউম কত। অ্যাসিডের ভলিউম হচ্ছে 100 মিলিলিটার, অ্যাসিডের কনসেন্ট্রেশন কত 0.1 মোলার, আর অ্যাসিডের এইখানে দেখো বেজের মোল নাম্বার, বেজের মোল নাম্বার কত এখানে ইকুয়েশনে 1, সো NB হচ্ছে 1। সো এই তিনটার প্রোডাক্ট কত? এই তিনটার প্রোডাক্ট হচ্ছে 1 মিলিলিটার, 1 আর কি, রাইট? এটা হচ্ছে 1 আসে। এখন সিমিলারলি এই সাইডটা বের করো, VB কত এখানে 35 মিলিলিটার বেজের ভলিউম, SB কত বেজের কনসেন্ট্রেশন 0.4, আর NA কত অ্যাসিড কত মোল আছে আমার রিঅ্যাকশনে 1 মোল। সো এখানে VB SB NA কত আসে 35 ইন্টু 0.4 which is 14। সো এখানে দেখতেই পাইতেছো এইটা অনলি 1, এটা 14, তার মানে এইটা অনেক বেশি। তার মানে আমাদের রিঅ্যাকশনটা নিউট্রালাইজড হবে না, এখান থেকে তুমি বেস পাবা, মানে এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে। ওকে, সো এটা হচ্ছে ওয়ে যে আমরা কিভাবে বুঝবো একটা রিঅ্যাকশন ব্যালেন্সড মানে নিউট্রালাইজড নাকি না। আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো সালফিউরিক অ্যাসিড নিচ্ছি 20 মিলিলিটার 0.1 মোলার, আর সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি হচ্ছে ধরো 40 মিলিলিটার, 40 না, ধরো 20 মিলিলিটার আর হচ্ছে 0.2 মোলার। সো এখন আমি জানতে চাই যে এটা কি ব্যালেন্সড কিনা বা নিউট্রালাইজড কিনা। সো তোমার বের করতে হবে কি কি, VA SA NB এটা বের করবা, আর VB SB NA এটা বের করবা। অ্যান্ড আগে রিয়াকশনটা লিখবা। রিয়াকশন হচ্ছে H2SO4 প্লাস 2NaOH, দুটা মিলে প্রডিউস করে Na2SO4 প্লাস 2H2। তা এখন এখানে VA কত? VA হচ্ছে 20 মিলিলিটার ভলিউম অফ অ্যাসিড, SA কত 0.1 মোলার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, NB কত নাম্বার অফ বেজ ইন ইকুয়েশন সেটা হচ্ছে 2। সো এই তিনটার প্রোডাক্ট কত হয়? প্রোডাক্ট হয় হচ্ছে 4। অ্যান্ড VBSBNA, সো VB হচ্ছে এখানে 20 মিলিলিটার, SB হচ্ছে এটার 0.2 মোলার,
আর Na হচ্ছে অ্যাসিড, এখানে কত মোল আছে 1। তো এই তিনটার প্রোডাক্ট কত? প্রোডাক্ট হচ্ছে অ্যাগেন 4। তো এই দুইটা ইকুয়াল, সো আমরা বলতে পারি এই দুইটা রিয়াকশন করে পারফেক্টলি একটা নিউট্রাল সলিউশন ফর্ম করছে। আর যদি কোনো একটা বেশি হইতো, ধরো এই সাইডেরটা বেশি আসছে, তাহলে আমি বলতাম এটা অ্যাসিডিক। যদি এই সাইডেরটা বেশি আসতো আমি বলতাম এটা বেসিক। ঠিক আছে, তো এইটাই হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশনের আইডিয়া। তো তোমাদের বইতে এগুলো আর দেওয়া নাই, জাস্ট বলছে নিউট্রালাইজেশন রিয়াকশন কি, বাট তুমি এইটা একটু পড়ে রাখবা কীভাবে এটা বের করতে হয়। ওকে, অ্যান্ড ইভেন তুমি এখন এই টাইপের ম্যাথও করতে পারবা। আমি যদি বলি যে 20 মিলিলিটার 0.4 মোলার সালফিউরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য 0.3 মোলার নাইট্রিক অ্যাসিড কত ভলিউম দরকার, মানে কত মিলিলিটার নাইট্রিক অ্যাসিড দিয়ে তুমি এই সালফিউরিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারবা। সো তোমার এই ফর্মুলাটা কাজে আসবে, যে ফর্মুলা হচ্ছে VASANB ইজ ইকুয়াল টু VBSBNA। আর তুমি রিয়াকশনটা আগে দেখো যে আচ্ছা সরি, এখানে তো দুইটাই অ্যাসিড দিয়ে ফেলছেন, সরি এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতো, বা ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিলাম। যে সালফিউরিক অ্যাসিডের এত মোলারকে ব্যালেন্স, মানে এত মিলিলিটার এত মোলারকে নিউট্রালাইজ করার জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের 0.3 মোলার কনসেন্ট্রেশনে কত মিলিলিটার লাগবে। সো তুমি আগে এরকম ফর্মুলা লিখলা, এখন এই দুইটার মধ্যে আগে রিয়াকশনটা লেখো। রিয়াকশনটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সে হচ্ছে তার বেসিসিটি হচ্ছে বা অ্যালকালিনিটি হচ্ছে 2, আর LOH3 এর অ্যাসিডিটি হচ্ছে 3, সো এখানে 3 বসবে, এখানে 2 বসবে। অ্যান্ড দেন তুমি যদি রিয়াকশন করো তাহলে 3H2O 6H2O প্লাস Al2SO4 3। আচ্ছা, সো রিয়াকশনটা লিখলাম। তো এখন দেখো VA কত, VA হচ্ছে এই যে এটা 20, SA কত 0.4, NB কত, বেস কয়টা আছে 2টা, VB কত, VB আমাদের বের করতে বলছে, SB কত 0.3, NA কত 3। সো এখান থেকে তুমি VB বের করবা, যে VB আসে হচ্ছে 16/0.9 17.7। সো এটা একটা এক্সট্রা টপিক, যদি এরকম আসে বাই চান্স তুমি যাতে পারো, ঠিক আছে। বাট এটা এত ঝামেলার কিছু না, জাস্ট তোমার হচ্ছে এই দুইটা দিয়ে তুমি চেক করতে পারবা যে এই রিয়াকশনটা কি নিউট্রালাইজ নাকি নিউট্রালাইজ না। তো এখানে ইম্পর্টেন্স অফ নিউট্রালাইজেশন আছে, যেমন ডাইজেশনে হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো প্রডিউস হয়, এটা যদি এক্সেসিভ প্রডিউস হয় তখন হচ্ছে আমাদের অ্যান্টাসিড খেতে হয়, ঠিক আছে। সো সেই অ্যান্টাসিডের মধ্যে হচ্ছে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশন থাকে। তো ওই দুইটা মিলে হচ্ছে ওই অ্যাসিডটাকে ব্যালেন্স করে বা নিউট্রালাইজ করে। সো এই দুইটা রিয়াকশন করে AlCl3 আর ওয়াটার প্রডিউস করলো, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর এটা রিয়াক্ট করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ওয়াটার প্রডিউস করলো। তারপর এখানে আছে ডেন্টাল কেয়ারেও হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন খুব কাজের। যেমন এই যে দাঁতের মাঝখানে যে খাবারগুলো জমা হয় সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে সেগুলোর মধ্যে, অ্যান্ড সেগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি তোমার অ্যাসিড প্রডিউস করে, যেই অ্যাসিডগুলো তোমার দাঁতের ক্ষয় ঘটায়, মানে তোমার দাঁতটা আস্তে আস্তে ডিকে হইতে থাকে। সো সেজন্য তোমার ওই দাঁতটার ডিকেটা যাতে প্রিভেন্ট করা যায় সেইটার জন্য হচ্ছে আমরা যে পেস্টগুলো ইউজ করি, টুথপেস্টগুলো, সেগুলোতে হচ্ছে অ্যালকালাই থাকে। সো সেগুলোতে হচ্ছে ক্যালসিয়াম দেওয়া থাকে। সো ওই দাঁতের মাঝখানে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো যে অ্যাসিড প্রডিউস করে ওইগুলোকে তোমার নিউট্রালাইজ করে। সো এইটা আর একটা অ্যাপ্লিকেশন। এগ্রিকালচারে তো বললামই যে সয়েল যখন খুব অ্যাসিডিক হয় তখন তুমি এই Fe2+, Mg2+, ক্যালসিয়াম 2+, ইটসেট্রা যে আয়নগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে অ্যাসিডিক হয়, তখন তোমার এখানে ক্যালসিয়াম অক্সাইড বা লাইম দিতে হয় যাতে ওই পিএইচ এর লেভেলটা প্রপার থাকে।
আচ্ছা, এখন আসি সল্ট। খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন হচ্ছে সল্ট। নিউট্রালাইজেশন রিয়াকশন থেকে যে সল্ট প্রডিউস হয় সেই সল্টটা নিউট্রাল নাও হইতে পারে। আমরা তো দেখলাম যে নিউট্রালাইজেশন হয়, বাট অনেক সময় দেখা যায় যে ধরো তুমি যদি একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেইজের নিউট্রালাইজেশন করাও, তখন ফাইন, তুমি একটা নিউট্রাল সল্ট পাবা, নিউট্রাল সল্ট আর ওয়াটার পাবা। ওয়াটার তো এমনিতেই নিউট্রাল। যেমন একটা এক্সাম্পল হইতে পারে H2SO4 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম সালফেট নিউট্রাল সল্ট প্লাস 2H2O দ্যাট ইজ ওয়াটার প্রডিউস করবে। বাট যদি আমি এইখানে স্ট্রং অ্যাসিড আর উইক বেস দিই, ধরো আমি ওই যেই ফর্মুলাটা একটু আগে দেখালাম ওইভাবে সব কিছু ঠিক মতো দিচ্ছি, নিউট্রালাইজেশন রিয়াকশনটা হয়েছেও, বাট সল্টটা স্টিল নিউট্রাল না হবে না। ঠিক আছে, সেটা হচ্ছে যদি তুমি স্ট্রং অ্যাসিড আর উইক বেস ইউজ করো তাহলে তুমি একটা অ্যাসিডিক সল্ট পাবা, অ্যাসিডিক সল্ট আর ওয়াটার পাবা। সো একটা এক্সাম্পল দিই অ্যাসিডিক সল্ট কারা। যেমন ধরো তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে উইক বেস NH4OH রিঅ্যাক্ট করে না, তখন তুমি কি পাবা? NH42SO4 প্লাস 2H2O। সো এটা কিন্তু একটা অ্যাসিডিক সল্ট, মানে এটা একটু অ্যাসিডিক টাইপের। এটাকে তুমি যদি পানির সাথে মিক্স করো তো এটা অ্যাসিড প্রডিউস করবে, H2SO4 অ্যাসিড প্রডিউস করবে, আর হচ্ছে NH4OH প্রডিউস করবে। সো আইডিয়াটা হচ্ছে যে একটা স্ট্রং অ্যাসিডের সাথে আর একটা স্ট্রং বেস উইক বেস রিঅ্যাক্ট করালে একটা অ্যাসিডিক সল্ট আসে। সিমিলারলি একটা উইক অ্যাসিডের সাথে তুমি যদি একটা স্ট্রং বেস রিঅ্যাক্ট করো তখন সল্টটা বেসিক হবে। যেমন উইক অ্যাসিডের একটা এক্সাম্পল হইতে পারে ইথানোয়িক অ্যাসিড, ভিনেগার, তার সাথে আমি ধরো স্ট্রং বেস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, কি পাবো? বেসিক সল্ট CH3COO Na পাবো, যেটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। আবার ধরো কার্বনিক অ্যাসিড, এটার সাথে তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস রিঅ্যাক্ট করাচ্ছ, তো তুমি এখান থেকে কী পাবা? ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস 2H2O। ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ আ বেসিক সল্ট, এগুলো হচ্ছে বেসিক সল্ট, আর এটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। আবার ধরো অ্যাসিডিক সল্টের আরও একটা এক্সাম্পল দিই, ধরো PH4OH, এটার সাথে ধরো আমি নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন করাচ্ছি, সো আমি এখান থেকে কী পাবো? H2O, এই দুইটা মিলে, আর হচ্ছে PH4NO3। ঠিক আছে, সো এইটাও একটা তোমার অ্যাসিডিক সল্ট। আচ্ছা, এখন একটা সল্টের অ্যাকচুয়ালি দুইটা পোর্শন থাকে, যে কোনো একটা সল্ট, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, তার দুইটা পোর্শন, একটা হচ্ছে তার ক্যাটায়ন পোর্শন বা পজিটিভ পোর্শন, আর একটা হচ্ছে তার অ্যানায়ন পোর্শন আর তার নেগেটিভ পোর্শন। এখন বলো তো এই ক্যাটায়ন পোর্শনটা কোত্থেকে আসছে? অ্যাসিড থেকে আসছে নাকি বেস থেকে আসছে বলো তো? যে ক্যাটায়ন পোর্শনটা এটা কি? হ্যাঁ, এটা আসছে হচ্ছে বেস থেকে। আর এই যে অ্যানায়ন পোর্শনটা এটা আসছে হচ্ছে অ্যাসিড থেকে। সো অলওয়েজ মনে রাখবা একটা সল্টের নেগেটিভটা আসে অ্যাসিড থেকে, পজিটিভটা আসে বেস থেকে। সো এটা হচ্ছে একটা সল্টের ব্যাপারে বেসিক আইডিয়া। এখন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমরা তো তিনটা ভ্যারিয়েশন দেখলাম, তাই না? স্ট্রং স্ট্রং, স্ট্রং উইক, উইক স্ট্রং। যদি উইক অ্যাসিড আর উইক বেস রিঅ্যাক্ট করে কি হবে বলো তো? দেখি এটা বলতে পারো কিনা। উইক অ্যাসিড আর উইক বেস, এই দুইটা রিয়াকশনে সল্টটা কিরকম হবে? ধরো H2CO3 আর হচ্ছে NH4OH, এই দুইটার সল্ট অ্যাকচুয়ালি কি অ্যাসিডিক হবে নাকি নিউট্রাল হবে নাকি বেসিক হবে? আচ্ছা, চ্যাট বক্সে অ্যান্সার লিখবা না, আমার চ্যাট চেক করতে প্রবলেম হয়। এইটা অ্যাকচুয়ালি মনে রাখবা যে উইক অ্যাসিড আর উইক বেসে অ্যাকচুয়ালি কোনো রিয়াকশনই হয় না। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে যে এটা নিউট্রাল, বাট উইক অ্যাসিড আর উইক বেসের কোনো রিয়াকশন হয় না।
এখানে নো রিয়াকশন, সো সল্টের কোনো নেচার বলা যাবে না। সো এখানে আমি তোমাদের যেগুলো দেখাইলাম ওইগুলোই আছে, যে Na2CO3 ধরো একটা সল্ট দিয়ে বলবে এটা কি অ্যাসিডিক নাকি বেসিক। সো তুমি একটু চিন্তা করবে, আচ্ছা এখানে Na2টা কোত্থেকে আসছে, অবভিয়াসলি একটা NaOH থেকেই আসছে, আর CO3টা কোত্থেকে আসছে, একটা H2CO3 থেকেই আসছে। সো এটা একটা স্ট্রং বেস আর এটা একটা উইক অ্যাসিড, সো এটা একটা বেসিক সল্ট। তারপর এটা CH3COO, এটা ডেফিনেটলি CH3COOH থেকেই আসছে, যেটা একটা উইক অ্যাসিড। আর এই NAটা একটা NaOH থেকেই আসছে, যেটা একটা স্ট্রং বেস, সো এটা একটা বেসিক সল্ট। সোডিয়াম ইথানয়েড, ইথানয়েড বানান ভুল, এটা ইথানয়েড এরকম, আর এটাও একটা বেসিক সল্ট। আবার এখানে দেখো FeCl3, FeCl3 আসছে কোত্থেকে, FeOH3 থেকে আসছে আর HCl থেকে আসছে। FeOH3 কিন্তু একটা উইক বেস, কারণ গ্রুপ 1 আর গ্রুপ 2 এর গুলো হচ্ছে স্ট্রং, বাকি সব হচ্ছে উইক। সো এটা একটা উইক বেস প্লাস একটা স্ট্রং অ্যাসিড, সেটা হচ্ছে একটা অ্যাসিডিক সল্ট। আবার জিঙ্ক নাইট্রেট, এটা আসছে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড আর হচ্ছে HNO3 থেকে। সো এটাও একটা উইক বেস আর স্ট্রং অ্যাসিড থেকে আসছে, সো এটা একটা স্ট্রং, এটা হচ্ছে একটা অ্যাসিডিক সল্ট, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা বললাম, উইক অ্যাসিড আর উইক বেসে কোনো রিয়াকশন হয় না, আর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে হচ্ছে নিউট্রাল সল্ট পাওয়া যায়। এখানে অ্যাসিড ড্রেইনের ব্যাপারে বলা আছে যে অ্যাসিড ড্রেইন কখন হয়। তো আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, আর একটু বাকি আছে, সো একটু আরেকবার কানেক্ট হও। আচ্ছা, তো এখানে অ্যাসিড ড্রেনের একটা পোর্শন আছে, সো এটা একটু ব্রিফলি দেখাই যে অ্যাসিড ড্রেন কেন হয়। তো অ্যাসিড ড্রেন হওয়ার পিছনে অ্যাকচুয়ালি অনেকগুলো কম্পাউন্ড তোমার কাজ করে। সেটার একটা হচ্ছে একটা রিজন হচ্ছে তোমার এই যে ইন্ডাস্ট্রি, যারা যেসব ইন্ডাস্ট্রি হচ্ছে ধরো অ্যাটমসফিয়ার সালফার ডাইঅক্সাইড রিলিজ করে, সেইগুলোর সাথে অ্যাটমসফিয়ারে যে ভেপার পার্টিকেলগুলো আছে সেইগুলো রিয়াক্ট করে H2SO3 ফর্ম করে। তারপর অনেকে আছে ডিরেক্টলি সালফার ট্রাইঅক্সাইডই অ্যাটমসফিয়ারে ছাড়তেছে, সেইগুলো ওয়াটার ভেপারের সাথে রিয়াক্ট করে সালফিউরিক অ্যাসিড ফর্ম করে। তারপর ইভেন এই যে সালফার ডাইঅক্সাইড যেগুলো আছে সেইগুলাও এই অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন আছে সেইগুলোর সাথে রিয়াক্ট করে ফার্স্টে সালফার ট্রাইঅক্সাইড বানায়, দেন ওই সালফার ট্রাইঅক্সাইডগুলো আবার ওয়াটারের সাথে রিয়াক্ট করে সালফিউরিক অ্যাসিড বানায়। সো অ্যাকচুয়ালি তোমার এনভায়রনমেন্ট পলিউশন হইলে তখন অ্যাসিড রেইন হওয়ার অনেক বেশি চান্স থাকে, এয়ার পলিউশন যদি হয়। তারপর আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে এমনিতেই নাইট্রোজেন গ্যাস থাকে, তাই না? আমরা জানি যে অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি 70% হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অ্যান্ড নাইট্রোজেন গ্যাস হচ্ছে এরকম ট্রিপল বন্ড হিসেবে থাকে, এরকম 3টা বন্ড থাকে নাইট্রোজেন গ্যাস, আমরা যে N2 লিখি এটা আসলে 3টা বন্ড। তো এখন এই যে বন্ডটা এটা খুব স্ট্রং, সো এটাকে যদি আমি ব্রেক করতে চাই তো আমার হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়া লাগে বাইরে থেকে। তো সেই এনার্জিটা পাওয়া যায় যদি এখানে টেম্পারেচারটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। তো এখন কথা হচ্ছে এটা ন্যাচারালি কীভাবে হয়? ন্যাচারালি হয় এভাবে যে যখন এই যে থান্ডার স্ট্রাইক হয়, ঠিক আছে, এখানে এই যে দেখো লেখা আছে, যখন থান্ডার স্ট্রাইক হয় তখন তোমার অ্যাটমসফিয়ারের টেম্পারেচার হচ্ছে 3000-এর থেকে অনেক বেশি হয়। তো তখন অ্যাটমসফিয়ারের এই যে নাইট্রোজেন গ্যাসগুলো আছে তারা ব্রেক হয়, ঠিক আছে, তাদের এই বন্ডটা ব্রেক হয়ে যায়। অ্যান্ড দেন এই যে নাইট্রোজেনটা ভেঙে গেল, মানে এখন 2টা নাইট্রোজেন হইল, এই নাইট্রোজেনগুলো পরে তোমার অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আবার এই নাইট্রোজেনগুলাই 2টা মানে এরকম সিঙ্গেল অক্সিজেনের সাথে রিয়াক্ট করে তোমার নাইট্রিক অক্সাইড, তারপর এই নাইট্রোজেন ডাইঅক্সাইডগুলা আবার অন্য অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড ইটসেট্রা ফর্ম করে। ওকে, মানে মেইন কথা হচ্ছে প্রথমে নাইট্রোজেন ভাঙে, দেন ওই নাইট্রোজেন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ফর্ম করে। সো নাইট্রোজেনের এই অক্সাইডগুলা পরে আবার এই যে অ্যাটমসফিয়ারে যে ওয়াটার ভেপার থাকে তাদের সাথে রিয়াক্ট করে দেখো কি ফর্ম করে, NO2 আর হচ্ছে এখানে
H2O হচ্ছে এটা আমি কয়টা নিব দাঁড়াও আচ্ছা NO3 দিয়ে দেখাই 2NO3 দাঁড়াও আচ্ছা 2 সো এখান থেকে 2HNO3 প্রডিউস হয় আর 2HNO3 এছাড়া হচ্ছে 2 3 are 6 আর হচ্ছে হাফ অক্সিজেন হ্যাঁ ওকে সো এরকম ভাবে আমাদের এই যে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড সেগুলো হচ্ছে আবার ওয়াটার ভেপারের সাথে রিঅ্যাক্ট করে নাইট্রিক অ্যাসিড ফর্ম করে সো অ্যাকচুয়ালি অনেকভাবেই অ্যাসিড ফর্ম হইতে পারে যেমন ডিরেক্টলি নাইট্রোজেন ডাইঅক্সাইড সেইটা হয়তো H2O এর সাথে রিঅ্যাক্ট করতেছে ওইখান থেকেও আমরা হয়তো এক ধরনের অ্যাসিড পাবো 2HNO 2 নাইট্রাস অ্যাসিড আর হচ্ছে হাফ অক্সিজেন সো এইভাবে অ্যাকচুয়ালি অনেক টাইপের অ্যাসিড ফর্ম হইতে পারে মানে নাইট্রিক অ্যাসিড ফর্ম হইতে পারে নাইট্রাস অ্যাসিড ফর্ম হইতে পারে এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড তারপর হচ্ছে সালফিউরাস অ্যাসিড ফর্ম হইতে পারে সালফিউরিক অ্যাসিড ফর্ম হইতে পারে তারপর অ্যাটমসফিয়ারে তো কার্বন ডাইঅক্সাইডও থাকে রাইট সেইগুলোও ওয়াটার ভেপারের সাথে কন্ট্যাক্টে এসে কার্বনিক অ্যাসিড ফর্ম করতে পারে সো অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের অ্যাসিড ফর্ম হয় অ্যান্ড যখন এই অ্যাসিডের অ্যামাউন্টটা একদম এক্সেসিভ হয়ে যায় তখন যে রেইনগুলো হয় সেই রেইনগুলো অ্যাকচুয়ালি অ্যাসিডিক রেইন হয় মানে ওইগুলোতে এই অ্যাসিডগুলো মিক্সড থাকে সো বুঝতেই পারতেছি এটা খুব ডেঞ্জারাস তো কোনো এক জায়গায় যদি অনেক বেশি এয়ার পলিউশন থাকে ওইখানে অ্যাসিড রেইন হওয়ার চান্স খুব বেশি ইভেন অ্যাসিড রেইন হওয়ার জন্য এই যে ইন্ডিয়াতে যে তাজমহল আছে ওইটার যে মার্বেল স্টোনগুলো ওইগুলোরও আস্তে আস্তে ডিকে হওয়া স্টার্ট হয়েছে আর কি কারণ মার্বেল স্টোন হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট তো এখানে যদি অ্যাসিড রেইন পড়ে এটার গায়ের উপর ধরো এই H2SO4 পড়তেছে এটার গায়ের উপর তখন এটা কি ডিকে হওয়া স্টার্ট করবে দ্যাট ইজ এই দুটো রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস ক্যালসিয়াম সালফেট সল্ট প্রডিউস করবে ওকে সো জিনিসটা খুব ডেঞ্জারাস যে অ্যাসিড রেইন অ্যাকচুয়ালি ইকোসিস্টেমের খুব ক্ষতি করতে পারে অ্যান্ড বিভিন্ন যে মার্বেল স্টোন যে স্ট্রাকচারগুলো আছে ওইগুলার ক্ষতি করতে পারে আর কি সো এখানে ওই জিনিসগুলোই বলা আছে যে কার্বন ডাইঅক্সাইড এই যে কার্বনিক অ্যাসিড ফর্ম করে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড দুইটাই ফর্ম করে সো এর জন্য হচ্ছে বিভিন্ন ওয়াটার বডির পিএইচ কমে আসে যদি মানে রেইনের সাথে যদি অ্যাসিড মিক্স করা থাকে তখন ডেফিনেটলি তোমার ওয়াটার বডির পিএইচ কমে আসবে আর সেটা বিলো 4 ওকে যেটা ওয়াটার বডিতে যেসব অ্যানিমালরা থাকে তাদের জন্য খুবই ডেঞ্জারাস সো এগুলো এখানে লেখছে আর ওয়াটারের হার্ডনেস আর হচ্ছে ওয়াটার পলিউশনটা একটু নিজেরা রিডিং করবা কী কী কারণে ওয়াটার পলিউশন হয় আর এখানে আরও কয়েকটা জিনিস একটু পড়তে হবে সেটা হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার তো হার্ডনেস অফ ওয়াটারের আইডিয়াটা হচ্ছে যে যদি তোমার একটা ওয়াটার এই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সালফেট কার্বনেট আর বাইকার্বনেট এইসব সল্ট যদি মিক্সড থাকে তখন ওইটাকে আমরা বলি হার্ড ওয়াটার ওকে হার্ড ওয়াটার সো হার্ড ওয়াটার অ্যাকচুয়ালি তোমার একটা পলিউটেড ওয়াটার অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পিওর ওয়াটার থেকে অনেক ডিফারেন্ট সো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যেমন সোপ সোডিয়াম স্টিয়ারেট এটা হচ্ছে সোপের তোমার মানে সোপের ফর্মুলা বলতে পারো C17H35COONA অর্গানিকে পড়াবো এটা তো এইগুলো যখন বেশি বেশি তোমার ওয়াটারের সাথে মিক্সড হবে তখন কি তুমি দেখবা যে তোমার ওয়াটারের মধ্যে তুমি যত বেশি মানে সোপ ইউজ করতেছো এখানে কিন্তু বেশি বেশি বাবল প্রডিউস হচ্ছে অ্যান্ড ওয়াটারের প্রপার্টি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে ওইটাকে তখন আমরা সোপ ওয়াটার বলতেছি সো এই টাইপের জিনিস হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওয়াটারকে পলিউট করে অ্যান্ড ওয়াটারের হার্ডনেস বাড়ায় ওকে আবার ওয়াটারের মধ্যে এই টাইপের সল্ট থাকলেও হচ্ছে ওয়াটারের হার্ডনেস বেড়ে যায় ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম ক্লোরাইডস অথবা যে কোনো একটা সালফেট সল্ট কার্বনেট সল্ট বাইকার্বনেট সল্ট ইটসেট্রা তো এখানে দুই টাইপের হার্ডনেসের কথা আছে তো এইগুলো একটু নিজেরা পড়ো যে টেম্পোরারি হার্ডনেস কখন হয় টেম্পোরারি হার্ডনেস হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর আয়রন আর এই যে বাইকার্বনেট সল্ট এইগুলোর যদি বাইকার্বনেট সল্ট ইউজ করো তখন হচ্ছে ওয়াটারটা টেম্পোরারিলি হার্ড তো এটা টেম্পোরারি বলে কারণ এই হার্ডনেসটা তুমি হিট দিয়েই সরাই ফেলতে পারবা ওকে মানে তুমি একটা এরকম হার্ড ওয়াটারকে তুমি যদি হিট দাও তাহলেই
তুমি ওই ওয়াটারটাকে পিউরিফাই করে ফেলতে পারবা, জাস্ট একটা ফিল্টার আর একটু হিট দেওয়া লাগবে। তো এইটা একটু মনে রাখবা, টেম্পোরারি হার্ডনেস হচ্ছে ফর ক্যালসিয়াম বাইকার্বনেট, তারপর ফর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, আর হচ্ছে ফর আয়রন বাইকার্বনেট। এটা 2 হইতে পারে 3 হইতে পারে, এটা আয়রনের ব্যালেন্সের উপর ডিপেন্ড করে। সো এগুলো হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। অ্যান্ড দেখো এটাকে হিট দিলে কি হয়। টেম্পোরারি হার্ডনেস আছে এরকম, ওয়াটারকে হিট দিলে ওইখান থেকে ক্যালসিয়াম কার্বনেট সল্ট, কার্বন ডাইঅক্সাইড আর পিওর ওয়াটার প্রডিউস হয়। সো এটাই হচ্ছে টেম্পোরারি হার্ডনেস। আর পার্মানেন্ট হার্ডনেস হচ্ছে যেটা তুমি হিট দিয়ে সরাইতে পারবা না, যেটার জন্য তোমার কেমিক্যাল প্রসেসের হেল্প নিতে হবে। সো ওইটা কখন হয়, যখন তুমি ক্লোরাইড আর সালফেট সল্ট ইউজ করবা, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আর আয়রন। মানে আগেরবার ছিল হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেটেরটা টেম্পোরারি, কারণ কার্বনেটকে হিট দিলেই ও কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়, সো এর জন্য বুঝতেই পারতেছে এটা টেম্পোরারি। বাট ক্লোরাইড আর সালফেটকে হিট দিলে লাভ নেই, তো এর জন্য এগুলো হচ্ছে পার্মানেন্ট। মানে আমি এইভাবে মনে রাখতাম আর কি। আর পার্মানেন্টটা তুমি অ্যাকচুয়ালি হিট দিয়ে ইয়ে করতে পারবা না, তোমার ওইখানে কেমিক্যালের হেল্প নিতে হবে। যেমন সোডিয়াম, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যে সল্ট, এইটা একটা ওয়াটারের সাথে ধরো মিক্সড আছে, সো এটা একটা পার্মানেন্ট হার্ডনেস। তো সেটা ঠিক করার জন্য আমি এটার সাথে সোডিয়াম কার্বনেট অ্যাড করে দিলাম। তাহলে যেটা হবে, এখানে ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হবে আর সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হবে। অ্যান্ড দেন আমি খুব ইজিলি, ক্যালসিয়াম কার্বনেট তো তোমার সলিড আর সোডিয়াম ক্লোরাইড তো ডিজলভ, সো এটা হিট দিলেই সোডিয়াম ক্লোরাইড থেকে পিওর ওয়াটারটা চলে আসবে। সো এই সেকশনটা পড়বা ভালো মতো, যে পার্মানেন্ট হার্ডনেস কীভাবে রিমুভ করে আর টেম্পোরারি। টেম্পোরারিটা হচ্ছে অনলি হিট, আর পার্মানেন্টটা হচ্ছে এরকম সুইটেবল কিছু কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে এটাকে বের করতে হবে। আর ওয়াটার পলিউশন কেন হয় এগুলো পড়বা, যে ওয়াটারে কী কী মিক্স থাকলে আমরা এটাকে পলিউটেড ওয়াটার বলি, যেমন মার্কারি, আর্সেনিক এটসেট্রা। আর ওয়াটারের টেম্পারেচারের উপরেও অ্যাকচুয়ালি ওয়াটারের পিওরিটি ডিপেন্ড করে। যেমন ওয়াটার টেম্পারেচার এই 30 থেকে 35 বা 40 পর্যন্ত হচ্ছে ভ্যালিড, এর থেকে বেশি হইলে আমরা এটাকে পলিউটেড, থার্মালি পলিউটেড ওয়াটার বলি বা হিট পলিউশন বলি। তারপর ওয়াটারের পিএইচ ভ্যালু তো একটু আগে বলছিলামই, যে ওয়াটারের পারফেক্ট পিএইচ ভ্যালু হচ্ছে 7, বাট পলিউশনের ইন্ডিকেটর হিসেবে এটা 4 বা 5 থেকে কম হইতে পারবে না, আর 9.5 থেকে 4.5 থেকে কম হইতে পারবে না, আর 9.5 থেকে বড় হইতে পারবে না। এটা হচ্ছে ওয়াটার পলিউশনের একটা ইন্ডিকেটর। তারপর হচ্ছে বিওডি। বিওডির জাস্ট ফুল ফর্মটা মনে রাখবা, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এইগুলো দিয়েও হচ্ছে আমরা ওয়াটারের পলিউশনের একটা মেজারমেন্ট বলতে পারি। যেই ওয়াটারের বিওডি যত বেশি বা যেই ওয়াটারের সিওডি যত বেশি, সেটার পলিউশন তত বেশি। ঠিক আছে, বিওডি আর সিওডি দুইটাই অ্যাকচুয়ালি পলিউশনের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আর এখানে পিউরিফিকেশন অফ ওয়াটারের 4টা প্রসেস আছে। ক্লোরিনেশন সবচেয়ে ইজি ওয়ে, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার ইউজ করবা। ব্লিচিং পাউডারের ফর্মুলা হচ্ছে CaOClCl। তো ব্লিচিং পাউডার ইউজ করে আমরা ওয়াটারকে পিউরিফাই করতে পারি, কারণ এগুলোও আমরা পরে আরেকটা চ্যাপ্টারে পড়বো, লাস্টের চ্যাপ্টারে এগুলো আবার আছে, ব্লিচিং পাউডার কীভাবে কাজ করে। এই ব্লিচিং পাউডার হচ্ছে নেসেন্ট ক্লোরিন আর নেসেন্ট অক্সিজেন প্রডিউস করে, যেগুলো জার্মকে কিল করে। ওইটাকে আমরা ক্লোরিনেশন বলি, যে ক্লোরিন ইউজ করে যে আমরা জার্ম কিল করতেছি। সো এটা একটা প্রসেস। বয়েলিং, এটা তো সবচেয়ে কমন, বাট বয়েলিংয়ে ওই যে আর্সেনিক পলিউটেড ওয়াটারের কাজ হয় না, কারণ ওইটা হচ্ছে আর্সেনিকের ডেন্সিটিকে বাড়ায় দেয়। তুমি যদি হিট দাও, আর্সেনিক তো যাবেই না, উল্টা আর্সেনিকের ডেন্সিটি বেড়ে যাবে। আরেকটা প্রসেস আছে হচ্ছে সেডিমেন্টেশন। তো সেডিমেন্টেশনের আইডিয়াটা হচ্ছে, তোমরা বাংলায় এই টার্মটা শুনছো, ফিটকিরি। ওয়াটার পিউরিফিকেশনের জন্য একটা খুব পপুলার লোকাল জিনিস হচ্ছে ফিটকিরি, দোকানে কিনতে পাওয়া যায়। তো ওই ফিটকিরি একটা বালতির মধ্যে দিয়ে দিলে ওইটা হচ্ছে সব ডাস্টগুলোকে টেনে নেয়, দেন তুমি উপর থেকে পিওর ওয়াটার পাবো। সো এটাকে ইংলিশে বলে সেডিমেন্টেশন। তো এখানে যে অ্যালাম ডাস্টের কথা বলা আছে, এটাই হচ্ছে ফিটকিরি বাংলায়। বাংলা বইতে এটা প্রবাবলি ফিটকিরি লেখা। তো এটা হচ্ছে K2SO4 L2SO4 3 + 24H2। এটা একদম টানা মুখস্থ রাখবা, K2SO4 Al2SO4 3 আর হচ্ছে 24H2। এটা হচ্ছে অ্যালাম ডাস্ট। অ্যালাম ডাস্ট হচ্ছে ওয়াটার থেকে যত ইমপিউরিটি আছে এগুলোকে সোক করে নেয় নিজের মধ্যে, অ্যান্ড বাকিটুকু হচ্ছে পিওর ওয়াটার থাকে। আর আরেকটা হচ্ছে ফিল্ট্রেশন,
মানে ফিল্টার ইউজ করে, বিভিন্ন ধরনের ফিল্টার পেপার ইউজ করে আমরা ওয়াটারকে পিউরিফাই করতে পারি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই রাখি, তোমরা বাসায় তাহলে এই জিনিসগুলো পড়ে ফেলবা। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে কালকে সকাল 8টায়। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।